মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথমে সাক্ষ্য দিচ্ছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু। এরপর সাক্ষ্য দেবেন এনটিভির রংপুরের প্রতিনিধি একেএম মইনুল হক। তারা দুজনই আবু সাইদ হত্যার ঘটনার সাক্ষ্য দেবেন। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে সাবেক আইজিপি মামুনকে সকাল 9:45টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 3 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিন জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন ট্রাইব্যুনালে সাক্ষী দেন। পরদিন আন্দোলনে আহত আরও দুজন আবদুল্লাহ আল ইমরান ও পারভিন সাক্ষ্য দেন। এই তিনজনই তাদের সাক্ষ্য দেওয়ার সময় শেখ হাসিনা সহ অন্য আসামিদের দায়ী করেন। পাশাপাশি আদালতে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত 10 জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত জানিয়ে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে ফিরতে চায় বিএনপি। বর্তমান পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল। 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে, এটাই সংবিধানসম্মত পথ। রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। জুলাই সনদে স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশা বিএনপির। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্রে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এদিকে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা এবং সংস্কারের দাবি জানিয়েছে এনসিপি। দুপুরে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বিজয়নগরে আলাদা আরেক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যেসব সংস্কারকে বৈধতা দেয়া যায় সেগুলো নির্বাচনের আগেই করতে হবে। এছাড়া ঘোষণাপত্রে মূল ঘটনাগুলো এড়িয়ে মন গড়া ইতিহাস কেন তুলে ধরা হলো তা পরিষ্কার করার দাবি জানান তিনি। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। প্রশাসনের মধ্যে আমরা নিরপেক্ষ চরিত্র দেখতে পাই নাই। এক দলকে রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে, অনিবন্ধিত দল কিংবা কোনো রাজনৈতিক দল তাদের নিয়ে সমস্ত
কর্মকাণ্ড পরিচালনা করছে জেলা লেভেলে, উপজেলা লেভেলে, অন্য অনেক দলকে গণ অভ্যুত্থানে অংশীজনদেরকে দাওয়াতও দেওয়া হয় না ডিসি অফিসে, ইউএনও অফিসে, এসপি অফিসে। তাহলে এই প্রশাসন কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করবে? রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো আশা করি ইনশাল্লাহ ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। রাজনীতিবিদদের সাথে আলোচনার কথা বলছেন, রাজনীতিবিদরা সাথে ঐক্যমত্য কমিশনে যে এত সারাদিন ধরে ওনারা এত আলোচনা করছেন যে আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো রিফর্মস কমিশন হয়েছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন হয়েছে, ইলেকট্রিক্যাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে, আপনাদের সাথেও আলাপ করেছে, সবার সাথে আলাপ করেছে, ওরা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে, পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে, নির্বাচন নিয়েই তো আলাপ করেছে তারা। সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্যই এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এমনি এক মাসের একটা প্ল্যান করেছি, এক মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার, একদম বড় স্টেক হোল্ডার। আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাতে চাই। এটা আপনাদেরকে একদিন আমরা হিন্স দিয়েছিলাম, কোথায় ফল উৎসবে একটু বলেছিলাম, এটা আমাদের চিন্তার মধ্যে আছে। মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা UNDP আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্স নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রোল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রোল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পাবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তো আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরুন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সিইসি। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। বিগত 3 বিতর্কিত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর আবেদনের প্রেক্ষিতে এসব তথ্য চেয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। মামলা তদন্তের স্বার্থে এর আগে PBI 2014, 18 ও 24-এর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল। এরপর নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল। এজন্য নির্বাচন কমিশন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন নারী ও 3 জন শিশু। ভোরে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ ভুক্তভোগীদের। ৩ বছর পর ওমান থেকে ফেরেন লক্ষ্মীপুরের বাহারুদ্দিন। তাকে আনতে ঢাকায় আসেন স্ত্রী সন্তান সহ পরিবারের ১২ সদস্য। মাঝরাতে মাইক্রোবাস দিয়ে এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন সবাই। ভোরের দিকে মাইক্রোবাসটি চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিয়ন্ত্রণ হারায় খালের সাইডে পড়ে গেছে খালে। ঘুমে ব্রেকের কথা লকে দিয়ে গাড়ি ডাইনে যাই, সোজা খালে দেখি না, সোজা নৌকার মতো সোজা নামি গেছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করা হয় 4 নারী ও 3 শিশুর মরদেহ। 12 জন সদস্য ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। নিহতদের মধ্যে আছেন বাহারুদ্দিনের স্ত্রী, সন্তান, মা, নানি, এক ভাবি, এক ভাইয়ের স্ত্রী ও সন্তান। বাহারুদ্দিনের অভিযোগ, মাইক্রোবাসটি পানিতে পড়ার পর বাঁচানোর চেষ্টা না করে দরজা খুলে পালিয়ে যায় চালক। নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইরে দিতে পারি না। হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, অন্য ব্যাংকগুলোতে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা ভালো রয়েছে। এছাড়া দেশে কৃষির বিপ্লবে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া যতদিন তিনি সরকারে থাকবেন ততদিন আর্থিক খাতে সংস্কার করে যাবেন বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। আমি মনে করি এগ্রিকালচার সায়েন্টিস্ট, এগ্রিকালচার মধ্যে ক্রপ প্রোডাকশন, আপনার ফিশারিজ, লাইভ স্টক, এগুলো, আর সাথে সাথে কৃষি ব্যাংক রাখা আপনাদের কন্ট্রিবিউশন। অন্যান্য ব্যাংকও আছে ডেফিনেটলি, তো কৃষি ব্যাংকটা সবচেয়ে অগ্রজ ভূমিকা পালন করেছিল। জুলাই অভ্যুত্থানের 1 বছরে বেশ কিছু কাঠামোগত উদ্যোগ ও সংস্কার হয়েছে ব্যাংকিং খাতে। বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ বাড়ায় শক্তিশালী হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে দরকার কঠোর নজরদারি। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জর্জরিত ব্যাংক খাতকে টেনে তুলতে গত বছর আগস্টে অর্থনীতিবিদ আহসান এস মনসুরকে দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। রিয়েল ইন্টারেস্ট রেটটা পজিটিভ, পলিসি ইন্টারেস্ট রেট। 14টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে ব্যাপক রদবদল। দেশি বিদেশি ব্যক্তিদের নিয়ে গঠন করা হয় 3টি টাস্কফোর্স। দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে তারল্য সহায়তা দিয়ে এগিয়ে আসে কেন্দ্রীয় ব্যাংক। 1 বছরে ব্যাংকিং সেক্টরের প্রকৃত চিত্র, সেটা হাল বলি বা বেহাল বলি, সে অবস্থা জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। কোনো প্রকার ক্যামোফ্লেজ আর কেন্দ্রীয় ব্যাংক করেনি। যা প্রকৃত চিত্র, সেটা বর্তমান প্রশাসনের বিপক্ষে গেলেও আমরা কিন্তু কার্পণ্য করিনি প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে। জুলাই অভ্যুত্থানের পর ডলারের বাজারে স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসীদের আন্তরিকতায় ও হুন্ডি কমে যাওয়ায় বাড়তে থাকে বৈদেশিক মুদ্রার প্রবাহ। রেমিটেন্সের পাশাপাশি রিজার্ভে আসে গতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ায় বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপির প্রকৃত চিত্র বের হয়ে আসায় জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা আদায় এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত দেখি না কোনো আপনার ঋণ খেলাপি বিচারের সম্মুখীন হয়েছে, কোনো ঋণ খেলাপি জেলে গিয়েছে, তাই না, বা কারো টাকা পয়সা আদায় করতে পেরেছে, তাই না। যার কারণে আমাদের এই পুরো ব্যাংকিং সিস্টেম, যাদের কারণে ব্যাংকিং সিস্টেম পুরোটাই আপনার ক্ষতিগ্রস্ত, তাই না, তাদেরকে আরও সিভিয়ারলি হ্যান্ডেল করতে হবে। এখন আমাদেরকে এই জিনিসটার শক্ত পদক্ষেপগুলো নেওয়ার সময় আসছে। অর্থাৎ উই মাস্ট টেক ডেফিনিট অ্যান্ড কনক্রিট অ্যাকশন টু রিজলভ দ্য প্রবলেম। অর্থাৎ সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে একটা দৃঢ় পদক্ষেপ, এটা এখন সময়ের দাবি।
স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক অর্ডার নামে নতুন অধ্যাদেশ জারির কার্যক্রম চলছে। তবে সংস্কারের সুফল পেতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থানের পর গেল 1 বছরে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে নানা ধরনের সংস্কার করছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ খেলাপির বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রণ সংস্থা। এমন অবস্থায় আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025-26 কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনীর দ্বিতীয় দিন সন্ধ্যা পর্যন্ত 15,455 জন রিটার্ন দাখিল করেছেন। এর আগে সোমবার অর্থ উপদেষ্টা এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের দিনই 10,202 জন করদাতা আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেন, আর দ্বিতীয় দিন সন্ধ্যা পর্যন্ত 5,253 জন রিটার্ন দাখিল করেছেন। গত বছর সীমিত আকারে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে 17 লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল আর্থিক সেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়ার লঞ্চ ঘাট। এতে পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার বিকেলে পদ্মার তীব্র স্রোতের আঘাতে জেটি নদীতে ভেঙে পড়ে। অপর জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে ভিড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটের দিকে সরিয়ে নেওয়া হয়। বিকল্প হিসেবে আপাতত পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ ঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। ভাঙনটি তীব্র হয়েছে, এখনই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললাম, যদি সম্ভব হয় আজকে রাত থেকে এখানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। এখানে দিলে নিরাপত্তা নেই, কাজে যেখানে নিরাপদ মনে হয়েছে বিআইডব্লিউটি সেখানে নিয়েছে, সেখান থেকে এখন পরিচালিত হবে আপাতত। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে 150 মিটার এলাকা ধসে গেছে। এর আগে মঙ্গলবার 0 পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন বাড়ায় ইউনিয়নটির অন্তত 600 পরিবার শঙ্কায় রয়েছে। ঝুঁকিতে মাঝিরঘাট বাজারের 200-র বেশি ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্য স্থানে। জিও ব্যাগ ও টিউব ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এর আগে কয়েক দফায় এই ইউনিয়নের 800 মিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে যায়। মানিকগঞ্জে বর্ষা এলেই প্রাণ ফিরে পায় ঘিওরের 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। নানা ধরনের নৌকা থাকলেও ওই হাটের মূল আকর্ষণ ডিঙ্গি নৌকা। তবে খালবিল সহ নদ নদীর পানি কমে যাওয়ায় এবার ক্ষতির মুখে নৌকা তৈরির কারিগর ও পাইকাররা। ক্রেতা ও বিক্রি কমে যাওয়ায় প্রতিটি নৌকাতে লোকসান গুনতে হচ্ছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। বর্ষা মৌসুমে প্রতি বুধবার ঘিওরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসে এই বিশাল নৌকার হাট। সারি সারি নৌকা সাজিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে নৌকা বেচাকেনা। আকার, কাঠ ও কারিগরি দক্ষতার উপর ভিত্তি করে প্রতি নৌকার দাম পড়ে 4 থেকে 8000 টাকা পর্যন্ত। মানিকগঞ্জের 7টি উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন তাদের পছন্দসই নৌকার খোঁজে। ওই নৌকাটা কিনে গরুর ঘাস কাটমু, মাছ মারমু, কিছু চলাফেরাও করা লাগবো। এই অঞ্চলের নিম্নাঞ্চল যে রয়েছে সেগুলো পানিতে তলিয়ে যায়, সেজন্য আসলে এখানে তখন নৌকার প্রয়োজন পড়ে। এই হাটে ডিঙি, কোষা সহ পাওয়া যায় নানা ধরনের নৌকা। তবে ডিঙি নৌকার বিক্রি সবচেয়ে বেশি। প্রতি হাটে বিক্রি হয় 5 থেকে 10 লাখ টাকার নৌকা। 200 বছরের ঐতিহ্যবাহী হাট। কোনো এক সময় এই হাটে 10 থেকে 15 লক্ষ টাকার নৌকা বেচা কিনি হইতো। এই বর্তমানে এবছর পানিটা কম হওয়ার জন্য এই মোটামুটি আপনার 5 থেকে 6 লক্ষ টাকার নৌকা বেচা কিনি হয়।
তবে নদ নদী খালবিল ভরাট হওয়ায় চাহিদা কমে গেছে নৌকার। এতে ক্ষতির মুখে কারিগর ও পাইকাররা। প্রত্যেকটা ডুঙ্গায় 500, 600, 1000, এই ডুঙ্গাগুলোর দাম করে 4000 টাকা, ডুঙ্গা 12 হাত 6000 টাকা কিনা। গত বছর আমরা বিক্রি করতাম 60, 70, 40, 50 এইরকম, এ তুলনায় এবার বিক্রি অর্ধেকও না। 200 বছরের পুরনো ঘিওরের নৌকার হাট গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। খালবিল ও নদ নদীর পানি বাড়লে বেচাকেনা বাড়বে, এমনটাই প্রত্যাশা নৌকা তৈরির কারিগর ও পাইকারদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনা পদ্মা অববাহিকায় 7 জেলায় এবছর নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করতে পারে। প্রায় 850 হেক্টর কৃষি জমি, বসত ভিটা বিলীন হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিস, CEIGS। নদীর তীর ভাঙন দেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অব বাংলাদেশের তথ্য মতে 5 দশকে পদ্মা যমুনার ভাঙনে বিলীন হয়েছে প্রায় 1.5 লাখ হেক্টর জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনা অববাহিকায়। দেশে গড়ে প্রতি বছর 3000 হেক্টরেরও বেশি জমি বিলীন হচ্ছে নদীগর্ভে, আর বাস্তুচ্যুত হচ্ছে প্রায় 25,000 প্রান্তিক মানুষ। এবছরও নদী ভাঙনের পূর্বাভাস দিয়েছে CGIS। তারা বলছে যমুনা ও পদ্মা নদীর উভয় তীরে 7টি স্থানে নদী ভাঙন হতে পারে। যমুনা অববাহিকায় জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ আর পদ্মা অববাহিকায় পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর জেলায় তীব্র হতে পারে ভাঙন। এ মৌসুমে 7 জেলায় প্রায় 780 হেক্টর কৃষি জমি, 75 হেক্টর বসতবাড়ি, 18টি স্কুল, মাদ্রাসা, মসজিদ নদী ভাঙনে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। ভাঙনের পরিমাণ প্রায় 800 হেক্টরের মতন হতে পারে। তো এটা একটা আশাব্যঞ্জক এই জন্য বলবো যে যেটাও গত 3-4 বছর আগেও যেটা 3000-এর মতন আমাদের পূর্বাভাস ছিল, এটা প্রতি বছরই কমে আমাদের এবার প্রায় 1000-এর নিচে চলে আসছে। পানি উপদেষ্টা বলছেন প্রতি বছর নদী ভাঙনের শিকার মানুষের সংখ্যা বাড়ছে আর চাপ পড়ছে নগরে। তাই জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন প্রক্রিয়ায় নতুনভাবে পরিকল্পনা করতে হবে। কিছু কিছু মানুষ এরকম বলে যে আমার ঘর এই পর্যন্ত 6 বার ভাঙছে। এখন আপনি চিন্তা করেন তো, তার মানে 6 বারই সে গিয়ে ঘর বানায় নদী ভাঙা প্রবণ এলাকাতে। সেখানে স্থানীয় সরকারকে একটা ভূমিকা নিতে। নদী ভাঙা লোকজনের সুরক্ষার জন্য আমাদের আসলে একটা বড় ধরনের পরিকল্পনা দরকার, কেমন করে তাদেরকে আমরা পুনর্বাসন করবো। এইগুলি হবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। CGIS আরও বলছে বড় অববাহিকায় নদী ভাঙন কমেছে, তবে প্রতি বছর তীব্র হয়েছে মাঝারি ও ছোট নদীর পাড় ভাঙন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে ভাঙন দেখা দিয়েছে। সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নে 150 মিটার ধসে গেছে। আরও জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, বলবেন যে নদী ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো প্রশাসন পদক্ষেপ নিয়েছে কিনা? আমরা সকালে এসেছি নদী ভাঙন কবলিত এলাকায়। আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড তারা জিওব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করছেন। পাশাপাশি নাওডোবা যেই এলাকাটি রয়েছে উকিল উদ্দিন মুন্সিকান্দি, এই মুন্সিকান্দিতে আজ সকালে কিন্তু 150 মিটার নদীগর্ভে ধসে গেছে। তো আমরা এলাকা থেকে যতটুকু জেনেছি এখানে প্রায় 35 থেকে 36টি ঘর বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে আমাদের যে পদ্মা সেতু কনেকশন ইয়ার রক্ষাবাদ এবং পদ্মা নদী জাজিরা যেই রক্ষাবাদ রয়েছে এখানে প্রায় 700 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে বিভিন্ন ধাপে। এছাড়া আমরা যেটা জেনেছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের থেকে কিন্তু তাদের আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই পর্যন্ত প্রায় 1,23,000 জিওব্যাগ এবং জিও টিউব এই ভাঙনে ডাম্পিং করেছেন। স্থানীয় যেটা জানিয়েছে যে এই ডাম্পিং এর পরে কিন্তু যেই জিও টিউব এবং জিও ব্যাগ রয়েছে এগুলা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এই ভাঙন রোধে তেমন কোনো সুফল দেখা যাচ্ছে না। এছাড়া
আমাদের যে নদীর পাড়ের লোক রয়েছে তারা যেটা জানিয়েছেন যে অনেকেই সহযোগিতা পেলেও বেশিরভাগ মানুষই কিন্তু সহযোগিতা পাননি বলে জানান। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু তারা সহযোগিতা চাচ্ছে। তো আজকে আমরা যেটা দেখেছি সকাল থেকেই কিন্তু আবার ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন বেঁধে স্থায়ী বেড়িবাঁধ চাচ্ছে স্থানীয় লোকজন। এই ছিল ভাঙনের সবশেষ। শরীয়তপুর থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। নোয়াখালীর হাতিয়ায় তীব্র জোয়ারের কারণে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয়ে হু হু করে ঢুকছে সাগরের পানি। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে স্থানীয়রা। নষ্ট হচ্ছে ফসলি জমি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চর ঈশ্বর ইউনিয়ন। দ্রুত বাঁধের ভাঙ্গা অংশ মেরামত না হলে এই ইউনিয়নের অধিকাংশ এলাকা সাগরে বিলীনের শঙ্কা এলাকাবাসীর। সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে তীব্র জোয়ারের কারণে ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালীর হাতিয়ার বেশ কয়েকটি ইউনিয়নের বেড়িবাঁধ। ভাঙা অংশ দিয়ে প্রতিনিয়ত পানি ঢুকছে লোকালয়ে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন চর ঈশ্বর, সোনাদিয়া, নলচিরা, তমরুদ্দি ও সুকচর ইউনিয়নের বাসিন্দারা। তলিয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। সুগারি গাছ, নারকেল গাছ, বিভিন্ন গাছগাছরা সবগুলা মরে যাচ্ছে। আমাদের ওই ঘর বাড়িগুলা থাকা মাটিগুলা সম্পূর্ণ নর্মাল হয়ে যায় লবণ পানি উঠলে। এক বছর আগে চর ঈশ্বর ইউনিয়নের নলজিরা ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এবার তার অর্ধেক অংশই ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বাঁধ মেরামত না করলে এই ইউনিয়নের বেশিরভাগ অংশই সাগরে বিলীনের শঙ্কা তাদের। সেন্ট্রাল থেকে টাঙ্কি পুরোটা বেড়ে চলে যাওয়ার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে আছে। এখানে যে কোনো একটা জি ব্যাগ এবং ব্লকের ব্যবস্থা করলে তাহলে হাজার হাজার মানুষ এখানে রক্ষা পাবে। লবণ পানি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে চলমান আছে সিডিএসপি প্রকল্পের আওতায় বিকল্প বেড়িবাঁধ সহ বিভিন্ন কয়েকটা রেগুলেটর নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু নদী ভাঙন কাছাকাছি হওয়া সহ বিভিন্ন প্রতিকূল কারণে সেই রেগুলেটর একটা টেকনিক্যাল কমিটি হয়। জেলার 4 উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে 325 কিলোমিটার বেড়িবাঁধের 7 কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে যশোরের অর্ধ শতাধিক গ্রামে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্নীতি আর লুটপাটে ভেসে গেছে একের পর এক উন্নয়ন প্রকল্প। 3 দশকে 400 কোটি টাকার বেশি খরচ করেও সমাধান হয়নি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদহ সমস্যার। এবছরের জুনে যশোরে গড় বৃষ্টিপাত ছিল 299 মিলিমিটার, আর জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে 828 মিলিমিটার। এর জেরে ভবদহের 52টি বিল ফের প্লাবিত হয়ে অর্ধ শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জলাবদ্ধতা নিরসনে 1994 সালে 257 কোটি টাকা ব্যয় নেওয়া হয় ভবদহ পানি নিষ্কাশন প্রকল্প। পরে 2007 সালে আরও 59 কোটি 59 লাখ এবং 2010 সালে 73 কোটি 60 লাখ টাকা ব্যয় করা হয় জলাবদ্ধতা নিরসনে। এছাড়া একাধিক ছোট প্রকল্পে ব্যাপক অর্থ ব্যয় হলেও সমস্যা স্থায়ী সমাধান হয়নি। প্রত্যেক বছরই এই পানি আসে, এই পাশে বগদা দিয়ে পানি সরে, কিন্তু সরার কোনো লাইন নেই, মেশিন টেশিন চলে ঠিক মতো চলে না। বাতরান দেখাবো কোন ফালি, গরু বছর রাখবো কোন ফালি, দারুণ সমস্যা মাইগে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম, লুটপাট আর দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে অতীতের প্রকল্পগুলো। পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় কখনোই এইটাকে গুরুত্ব দেন না। ভবদহ হলো একটা সোনার ডিম পাড়া হাঁস, ফলে এই সমস্যার সমাধান করতে মুনাফা হবে না। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সরকার মেগা প্রজেক্ট হাতে নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জলাবদ্ধতা নিরসন সরকার বড় ধরনের প্রকল্প নিয়েছে, সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় ইনশাল্লাহ হয়তো কোনো এক সময় আমাদের এই সমস্যার সমাধান হবে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে ভবদহের 21 ভেন্টের 6টি গেট খুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে পুরোদমে চলছে রোপা আমনের চাষাবাদ। সম্প্রতি ভারী বৃষ্টিতে জমি চাষের উপযোগী হওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৃষ্টি কমলে এবং কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় আমনের উৎপাদন খরচ বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন তারা। দিনাজপুরে এবার টানা খরায় বিপাকে ছিলেন কৃষকরা। ধানের চারা প্রস্তুত থাকলেও রোপণ সম্ভব হচ্ছিল না। তবে কয়েক সপ্তাহের খরার পর ভারী বৃষ্টিতে ফিরেছে স্বস্তি।
রূপা আমন চাষের উপযুক্ত সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত। শেষ সময়টায় ব্যস্ততা কৃষকদের। এদিকে বৃষ্টি কম, শ্রমিক সংকট ও উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। আমাদের দাবি যেন ধান চাউলের দাম ঠিক থাকে, সার পয়সার দাম যেন আমরা কম পাই। বৃষ্টি না হলে তখন সেচ দিতে হবে, সেচ দিতে গেলে তখন আবার এই পানির খরচটা বাড়বে, তখন আবাদ ফসলের উৎপাদন খরচটা আমাদের বেড়ে যাবে। লেবার পাওয়া যাচ্ছে না, এই জন্য আমাদের একটু তাড়াহুড়ো সমস্যা হয়ে গেছে। জুলাই মাসে দিনাজপুরে স্বাভাবিকের চেয়ে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি কম হয়েছে। তবে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি বছরে 30 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 247 মিলিমিটার, যা স্বাভাবিকের চাইতে প্রায় 100 মিলিমিটারের মতো। আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার বিরূপ প্রভাবে জেলায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু আমাদের রোপণ কার্য দ্রুত সম্পূর্ণ হবে। এতদিন যে কিছু অপেক্ষায় ছিল সেই বৃষ্টি কিন্তু এখন নিয়মিত হচ্ছে। আশা করি এই বছর আমরা আমনের বাম্পার ফলন উৎপাদন করতে সম্ভব। এবার জেলায় 2,60,860 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য ধরা হয়েছে। এই পর্যন্ত আবাদ হয়েছে মাত্র 35 ভাগ জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। জিম্মিদের ক্ষতি হলেও গাজা দখলের পক্ষেই নেতানিয়াহু, হস্তক্ষেপ না করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। মিরপুরে টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু, এশিয়া কাপ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রস্তুতি। আজ 22শে শ্রাবণ, বাঙালির চিন্তা ও মননের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে নানা বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে সাজানো রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে শ্রাবণের এই দুপুরে বিদায় নেন। সঙ্গীত, চিত্রকলা সব শাখায় তার ছিল সমান পদচারণা। তিনি শুধু কবি নন, তিনি এক সমস্ত সৃষ্টির সঙ্গীত। বাঙালির গানে, প্রাণে, মননে বেঁচে আছেন তিনি যুগ যুগ ধরে। আজও যখন শিশু গায় আমার সোনার বাংলা, যখন কোনো তরুণ তার প্রেমে আবিষ্কার করে রবীন্দ্রনাথকে, অথবা শ্রাবণের ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে যখন কিছুতেই মন লাগে না, তখন মনে আসে বিশ্বকবির কথা। রবীন্দ্রনাথ থাকবেন যতদিন বেঁচে থাকবে বাংলা ভাষা। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে 65টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা এবং ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সদর খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সকালে 14টি অসহায় পরিবারকে 1,30,000 টাকা আর্থিক অনুদান, সেলাই মেশিন ও 50টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।